শুভ সকাল প্রিয় মহিলা বোন। আজকের পর্বের শিরোনাম হলো রক্তপাত এবং মাসিক। সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা বেশিরভাগই জানেন না স্বাভাবিকতা কোথায়। এবং আজ আমি এ সম্পর্কে কিছু বলতে চেয়েছিলাম এবং কিছু উপস্থাপন করতে চেয়েছিলাম। উদাহরণ, প্রথমে আমরা শুরু করব মাসিক আসলে কি। তরুণী মেয়েদের মাসিক এটি শ্লেষ্মা আবরণের কোষের ক্ষয়প্রাপ্তির একটি প্রক্রিয়া যা অসম্পূর্ণ গর্ভাবস্থার ফলস্বরূপ ঘটে। অসম্পূর্ণ গর্ভাবস্থার প্রক্রিয়া এবং এই মাসিক রক্তপাত গড়ে 2-8-3-0 দিনে একবার ঘটে। আমি এখানে গর্ভাশয়টি উপস্থাপন করব। ও দয়া করে, এটি হলো গর্ভাশয় যা আমি পরবর্তী কিছু পর্বে দেখিয়েছিলাম। এখানে গর্ভাশয়ের গহ্বর রয়েছে এবং এই গর্ভাশয়ের গহ্বরটি শ্লেষ্মা দ্বারা আবৃত এবং এই শ্লেষ্মা প্রতি 2-8-3-0 দিনে একবার আসলে ক্ষয়প্রাপ্ত হয় এবং মাসিক তৈরি হয়, অর্থাৎ এই ক্ষয়প্রাপ্ত শ্লেষ্মা টিস্যু। এটি আংশিকভাবে পরিশোধিত রক্তের সাথে যুক্ত হয় এবং মাসিকের আকারে বেরিয়ে আসে। এটি কয়েক দিনের মধ্যে বেরিয়ে আসে। যদি এখন আমাদের উদাহরণস্বরূপ কোনো রোগ থাকে, তাহলে মাসিক আর মাসিক নয়, বরং এটি রক্তপাত। রক্তপাত ছোট, মাঝারি, বড, খুব বড হতে পারে। মাসিক এবং রক্তপাতের মধ্যে পার্থক্য হল, যদি মাসিকের কথা বলা হয় তাহলে এটি মাসিক। এটি জমে না এবং রক্তপাতের সময় জমাট বাঁধা রক্ত দেখা যায়। এগুলি অবশ্যই বিভিন্ন আকারের, তাহলে আমরা উদাহরণস্বরূপ কিছু সমস্যার সম্মুখীন হতে পারি ফাইব্রয়েডের সাথে, যা আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি, এবং এমনকি কখনো কখনো কিছু ক্যান্সারের সাথেও অবশ্যই গর্ভাশয়ের পেশি। এখন যেহেতু আমরা এটি জানি, তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাই, অর্থাৎ কিভাবে একজনের উচিত সাবধান থাকুন। মাসিকের আকার কেমন হওয়া উচিত? তাহলে মাসিক সাধারণত এই কয়েক দিনের মধ্যে 5-6 দিনের মধ্যে প্রায় 1-0 মিলি পরিমাণ নেয়। এটা কি অনেক? না, আমার মতে এটা খুব বেশি নয়। অনেক সময় যদি একদিন দৌড়ানোর পর হঠাৎ করে মাসিক বেড়ে যায় এবং দ্বিগুণ হয়ে যায়, তাহলে আপনি হঠাৎ ভাবতে শুরু করেন, ওহ ঈশ্বর, আমি কিভাবে রক্তপাত করছি এবং জানি না কি হচ্ছে। এখানে দ্বিতীয় উপস্থাপনাটি রয়েছে। এখানে 8-0 মিলি সম্ভাব্য, ধরুন, মাসিক রক্তের। এটি একটি শীর্ষ সীমা একটি মাসিকের জন্য নিয়ম। অর্থাৎ যদি আমরা সেই রক্তকে 5-6 দিনে ভাগ করি, তাহলে আমাদের একটি প্রচুর মাসিক হবে। কিন্তু এটা এখনো কিছুই নয়, দুর্ঘটনা। তাহলে আপনি মনে রাখতে পারেন, আমরা লিখে রাখব যে এই বাম দিকের ক্ষেত্রে আমাদের 1-0 মিলি পরিমাণ আছে। এটি একটি ন্যূনতম পরিমাণ। এবং এই দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় পরিমাণে আমাদের 8-0 মিলিলিটার নিয়ে কাজ করতে হচ্ছে। রোগীর ওজন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোগীর জন্য, যিনি 4-8-5-0 কিলোগ্রাম ওজনের, এই পরিমাণ এখনও ঠিক থাকবে। যার ওজন 100 কিলোগ্রাম বা তার বেশি, তার জন্য এটি মোটেও গুরুত্বপূর্ণ হবে না, কারণ 100 কিলোগ্রাম ওজনের মহিলার ক্ষেত্রে রক্তের পরিমাণ অবশ্যই প্রায় 2 গুণ বেশি হবে। এখন এমন বলতে পারেন, বিপদের শুরু কখন হয়, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মাসিক সম্পর্কে প্রায় ঠিক করে ফেলেছি। এখন আমরা রক্তপাতের কথা বলছি, অর্থাৎ যদি এটি 8-0 মিলির উপরে শুরু হয়, যা আমি এখানে দেখিয়েছিলাম মাসিক রক্তপাত, তাহলে আমরা এটি আংশিকভাবে পরিস্থিতির উপর নির্ভর করে শ্রেণীবদ্ধ করতে পারি। অবশ্যই এর সময়কাল, এর উপস্থিতি, অতিরিক্ত অসুস্থতা যেমন জ্বর, দুর্বলতা, এবং সাধারণভাবে এটি রক্তপাত হিসেবে শ্রেণীবদ্ধ করা। এই পাত্রে এটি 4-0 মিলি ধরি রক্তপাতের জন্য যে তরলটি প্রয়োজন বা মাসিকের জন্য। এটা কি অনেক? 4-0 কি কম? তাহলে তাত্ত্বিকভাবে 1 মাসে সর্বাধিক। হয়তো একটু কমও এতটা হারানো সম্ভব। আর 4-0 কেন? কারণ আমি কিছুভাবে সাহিত্য থেকে রক্তপাতের সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করছিলাম, প্রসব কক্ষ ছাড়া, যার সম্পর্কে আমি কিছুক্ষণ পর একটি মজার তথ্য বলব। আমি কিছুই খুঁজে পাইনি, তাই আমি অন্য একটি সহজ ধারণা থেকে বেরিয়ে এসেছি। পোল্যান্ডে রক্ত সংগ্রহ করা হয়, সম্মানসূচক রক্তদাতারা প্রায় সংগ্রহ করেন 6-8 সপ্তাহে 4-0-4-5-0 মিলি সম্পূর্ণ রক্ত। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মাসে প্রায় এত রক্ত দিতে পারেন। 4-5-0 মিলি মানে প্রায় এই পরিমাণ।
তাহলে যদি আমরা এটা হিসাব করি, ধরুন রক্তপাত হিসেবে, তাহলে আমাদের কাছে একটি সর্বোচ্চ সীমা আছে। আমাদের শরীরের রক্তপাতের প্রতি গ্রহণযোগ্যতা। অবশ্যই এটা ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি করা উচিত। কারণ উদাহরণস্বরূপ ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে এমনও হতে পারে, এবং অবশ্যই এটি সর্বাধিকও হতে পারে। আপনারা জানেন না, প্রিয় মহিলাগণ, আসলে আপনাদের মধ্যে প্রত্যেকের কি সমস্যা। আমি অবশ্যই প্রতিটি মহিলাকে সাহায্য করতে পারব না, কারণ এটা শারীরিকভাবে সম্ভব নয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনাদের সক্ষম হওয়া উচিত পার্থক্য করতে। 10 মিলি থেকে 80 মিলি প্রতি চক্রে। ধরি কয়েক সপ্তাহের মধ্যে রক্তপাতের জন্য একটি সর্বোচ্চ সীমা। যদি আপনারা বেশি রক্তপাত করেন, তাহলে আপনাদের অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারকে দেখাতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা গ্রহণ করা উচিত। আর সম্ভাব্য রোগের জন্য নির্ণায়ক পরীক্ষা। মজার তথ্যের জন্য এখন আমি প্রসব সম্পর্কে সাধারণভাবে বলবো। প্রসবের সময় গড় রক্তপাত যদি ধরি এটা 300-500 মিলি, তাহলে বলা যায় যে সব মিলিয়ে এই তরলগুলোর পরিমাণ প্রায় 500 মিলি। এটা আসলে প্রসবের সময় স্বাভাবিক রক্তপাত। যখন এই রক্তপাত 1000 মিলি অতিক্রম করে, তখন সমস্যা শুরু হয় 1500 এর উপরে। রোগী ইতিমধ্যেই খুব দুর্বল এবং কার্যত বিরল যখন সে নড়াচড়া করে। যদি প্রসবের সময় 2 লিটার রক্তের বেশি ক্ষতি হয়, তাহলে এটা একেবারে জরুরি অবস্থা, এবং তাকে এই রক্তটি কোনোভাবে পেতে হবে। তাহলে এটা একটা মজার তথ্য, কিন্তু এটা অবশ্যই আপনার কাজ নয়, বরং এটা ডাক্তার যিনি প্রসব পরিচালনা করছেন তার কাজ। যদি দায়কে রক্তপাত নিয়ন্ত্রণ করতে হয়। মনে রাখবেন, আমি এখানে দীর্ঘ সময়ের মধ্যে রক্তপাত সম্পর্কে বলছিলাম, এবং প্রসবের ক্ষেত্রে আমরা বলছি যে যা কয়েক ঘন্টা ধরে চলে। তাহলে আমরা এই বিষয়গুলো পরিষ্কার করে ফেলেছি। আজ আমি আর বেশি কিছু বলবো না, তবে একটা ছোট্ট ঐতিহাসিক তথ্য শেয়ার করব। অর্থাৎ কারণ আমার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে লভিভে একজন ডাক্তার ছিলেন, বর্তমান যুদ্ধ নয়। এই কারণে তখন রক্তপাতের মাধ্যমে চিকিৎসা করা হতো, অর্থাৎ আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। রোগী আসতেন আর তাদের রক্তপাত করানো হতো। 200-400-500 মিলি রক্তপাত করানো হতো, মানে আজকাল যে পরিমাণ রক্ত দান করা হয়। এই রক্ত অবশ্যই কোনো একটি সাধারণ পাত্রে সংগ্রহ করা হতো। আর আমার বাবা আমাকে বলেছিলেন যে যখন তিনি তরুণ ছেলে ছিলেন, তখন তাকে সেই 100 লিটার রক্তের বালতি বহন করতে হতো। আমার দাদাকে গ্রহণ করার পর তিনি টয়লেটে ঢেলে দিতেন। তাহলে এটা একটা ঐতিহাসিক এবং চিকিৎসার মজার তথ্য। রক্তপাতের মাধ্যমে চিকিৎসা। চলুন শেষ করি আজকের উপস্থাপনাটি। আপনাদের সুন্দর দিন কামনা করছি, এবং পরের বার দেখা হবে।